বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য 392 পেজ অর্থাৎ চাকদা রামলাল একাডেমি স্কুল থেকে কোশ্চেন 12 সমাধান আলোচনা করব। প্রথম প্রশ্ন 12 দাগের 1, একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 4:3:2 এবং সমগ্রতলের ক্ষেত্রফল 208 বর্গ সেন্টিমিটার হলে দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নির্ণয় করো। বন্ধুরা, অঙ্কটা কিন্তু খুবই সহজ, অত্যন্ত সহজ একটি অঙ্ক। দেখো, এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে। তো এই অনুপাতের অর্থ কি জানো তো? অনুপাতের অর্থ হচ্ছে তুলনামূলক মান। এখানে দৈর্ঘ্য কিন্তু প্রকৃতপক্ষে 4 একক না, প্রস্থ 3 একক না, বা উচ্চতা 2 একক না। আমরা এটা প্রকৃতপক্ষে বলতে পারবো না যে দৈর্ঘ্য 4 একক হবে বা প্রস্থ 3 একক বা উচ্চতা 2 একক। এটা কখনো আমরা বলতে পারি না। আমরা এটুকুনি বলতে পারবো যে দৈর্ঘ্য যদি 4 একক হয়, তাহলে প্রস্থ হবে 3 একক, উচ্চতা হবে 2 একক। এবার আমি যদি এই 4 কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এই অনুপাতের প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে। তো যদি এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে দৈর্ঘ্য হবে 8 একক, প্রস্থ হবে 6 একক, আর উচ্চতা হবে 4 একক। এরকম করে আমরা 3 গুণ করতে পারি, 4 গুণ করতে পারি, 5 গুণ করতে পারি প্রত্যেকটা অনুপাতের মানকে। তো প্রকৃতপক্ষে কত দিয়ে গুণ করব সেটা তো আমার জানা নেই। ওই জন্য আমি ধরে নিচ্ছি যে x দিয়ে গুণ করতে হবে। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার এই আনুপাতিক মানকে আমরা x দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত প্রস্থ, প্রকৃত উচ্চতা। অর্থাৎ আমি এখানে ধরে নেব দৈর্ঘ্য 4x একক, প্রস্থ 3x একক এবং উচ্চতা 2x একক। তাহলে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানা হয়ে গেল x এর আকারে। এবং তারপরে আমরা বার করব সমগ্র তলের ক্ষেত্রফল। কেন বার করবো সমগ্র তলের ক্ষেত্রফল বন্ধুরা? তাহলে দেখো, এখানে যে মানটা দিয়ে দেয় না, সেই মানটাই তোমাদের বার করতে হয়। বার করলে কি হয়, আমরা একটা সমীকরণ গঠন করতে পারবো। যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফলের মান আমাদের জানা আছে, আর আমরা এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সাহায্যে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বার করব। এবং সেই সমগ্র তলের ক্ষেত্রফল আর এই 208, এই দুটো মান সমান হবে, যার ফলে একটা সমীকরণ তৈরি হবে। এবং সেই সমীকরণটাকে সমাধান করলে আমরা এখানে অজানা তথ্য এক্সট্রার মান পেয়ে যাব। এবার x এর মান পেয়ে গেলেই আমরা দৈর্ঘ্যের মান, মানে যেমন x এর মান 5 হতে পারে বা 4 হতে পারে। ধরে নাও x এর মান ধরো 5 বেরোলো। তো যদি 5 বেরিয়ে থাকে, তাহলে দৈর্ঘ্যের প্রকৃত মান হবে 4 × 5 অর্থাৎ 20। ঠিক আছে? 3 × 5 15, 2 × 5 10, এইরকম। তো খুবই একটা সহজ অঙ্ক। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি, সবার প্রথমে ধরি এখানে আমরা একটা, দেখো, আয়তঘনকের ছবি এঁকেছি। তো এইটাকে আমরা বলে থাকি দৈর্ঘ্য, এইখান থেকে এতটা। তো এই দৈর্ঘ্যটাকে আমি এখানে ধরে নিচ্ছি 4x একক, মানে 4x সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার যেহেতু দিয়েছে তাই 4x সেন্টিমিটার। এটা হচ্ছে প্রস্থ, প্রস্থটা আমি ধরে নিচ্ছি 3x সেন্টিমিটার। আর উচ্চতা এটাকে ধরে নিচ্ছি 2x সেন্টিমিটার। তাহলে ধরি আয়তঘনকের দৈর্ঘ্য 4x সেন্টিমিটার। হ্যাঁ, এককটা আমরা এখানে সেন্টিমিটার ইউজ করব। 4x সেন্টিমিটার। প্রস্থ 3x সেন্টিমিটার এবং উচ্চতা 2x সেন্টিমিটার। এবার বন্ধুরা, তোমাদের যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। যে কোনো আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়, তো সেটা আমি লিখছি এখানে। আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য। এবার বন্ধুরা, আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো, আর এখানে এককটা লিখবো বর্গ একক। যেহেতু আমি এখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মান বসাইনি, তাই আমরা এখানে শুধুমাত্র লিখবো বর্গ একক। এরপর আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যে এককে বসাবো, যেমন এখানে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার এককে যখনই বসাবো তখনই এখানে লিখতে হবে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 4x, প্রস্থ হচ্ছে 3x, প্লাস প্রস্থ হচ্ছে আবার বসাবো 3x, উচ্চতা হচ্ছে 2x,
প্লাস উচ্চতা 2x আর দৈর্ঘ্য হচ্ছে 4x, এত বর্গ সেমি বা বর্গ সেন্টিমিটার। এবার এখানে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। 4 3 12, 12x স্কোয়ার প্লাস 3 2 6, 6x স্কোয়ার প্লাস 4 2 8, x স্কোয়ার। দুখানে x কে গুণ করলে আমরা পাবো সবসময় x স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এবার বন্ধুরা এখানে যোগ করতে হবে। দেখো 12টা এক্স স্কোয়ার 8টা এক্স স্কোয়ার যোগ করলে আমরা পাবো 20খানা এক্স স্কোয়ার। এবার 20টা এক্স স্কোয়ারের সাথে যদি আমি 6টা এক্স স্কোয়ার যোগ করি তাহলে কত হবে? 26টা এক্স স্কোয়ার। তাহলে 26টা এক্স স্কোয়ার এত বর্গ সেমি। এখন বন্ধুরা 26-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা কত পাবো? 52 পাবো। তাহলে 52 এক্স স্কোয়ার বর্গ সেমি। তাহলে আমরা কি করলাম? সমগ্র তলের ক্ষেত্রফল বার করে নিলাম। এবার এই সমগ্র তলের ক্ষেত্রফল যে মানটা এখানে দিয়ে দিয়েছে 208, তাহলে এই যে ক্ষেত্রফলটা বেরোলো তার সাথে আমি 208 কি করব? সমান সমান করে দেবো। তাহলে একটা সমীকরণ তৈরি হবে। তাহলে এবার লিখবো প্রশ্ন অনুসারে 52x স্কোয়ার ইকুয়ালস টু 208। এবার বন্ধুরা যদি 52কে 4 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 208, অর্থাৎ 208কে 52 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4। তাহলে x স্কোয়ারের মান পেলাম 4। তাহলে x এর মান কি হবে? x এর মান হবে 4 এর বর্গমূল। তাহলে কত আসছে? 2 আসছে। অর্থাৎ x এর মান যদি 2 হয় তাহলে এবার বুঝে দেখো দৈর্ঘ্য কত হবে। দৈর্ঘ্য তাহলে 4 × 2 অর্থাৎ 8 সেন্টিমিটার, প্রস্থ হবে 3 × 2 অর্থাৎ 6 সেন্টিমিটার এবং উচ্চতা হবে 4 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। খুবই সহজ একটা অঙ্ক। অতএব আয়তঘনকের দৈর্ঘ্য 4 × 2 অর্থাৎ 8 সেন্টিমিটার, প্রস্থ 3 × 2 সমান 6 সেন্টিমিটার এবং উচ্চতা 2 × 2 অর্থাৎ 4 সেন্টিমিটার। তাহলে এটাই হলো উত্তর। বন্ধুরা পরের অঙ্ক 12-2, এই অঙ্কটিও আয়তঘনক থেকে দেওয়া হয়েছে। বলছে একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার দৈর্ঘ্যের সমষ্টি 24 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এর আগের অঙ্কতে শিখে গেলাম যে আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়। তো সমগ্র তলের ক্ষেত্রফল হয় 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য। অর্থাৎ আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে গেলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মান যেটা হয় সেটা আমাদের জানা দরকার। যদি মান না জানি তাহলে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বার করতে পারবো না। কিন্তু এখানে সরাসরি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মান দেওয়া নেই, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক দেওয়া আছে। তো সেই সম্পর্কটা কিরকম? যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার দৈর্ঘ্যের সমষ্টি 24 সেন্টিমিটার। তো আমি এখানে কি করব? আমি এখানে দৈর্ঘ্যটাকে a ধরে নেব। এটা হচ্ছে দৈর্ঘ্য, এখান থেকে এতটা, তো এটাকে আমি a ধরে নিলাম। প্রস্থটাকে আমি b ধরে নিলাম, প্রস্থটা হচ্ছে b, আর উচ্চতাটা আমি ধরে নিলাম c। তাহলে বন্ধুরা এখানে যেহেতু অঙ্কতে বলে দিয়েছি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সমষ্টি 24 সেন্টিমিটার, এর অর্থ কি? তাহলে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 24 কি, তাই তো? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সমষ্টি 24 সেন্টিমিটার। আর কর্ণের দৈর্ঘ্য, বন্ধুরা আয়তঘনকের কর্ণ দেখতে হয় এরকম। ধরে নাও আমি এই উপরের এই শীর্ষবিন্দুটা নিলাম, আর এই শীর্ষবিন্দুটা যেদিকে আছে তার বিপরীত দিকের নিচের আর একটা শীর্ষবিন্দু নিলাম। এবার এই দুটো বিন্দু যদি আমি যুক্ত করি না, এই দুটো বিন্দু, তাহলে যে দূরত্বটা আমরা পাচ্ছি এটাকে আমরা বলি আয়তঘনকের কর্ণ। এবং এই কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আছে, সেটা হলো দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার, আমি এখানে প্রস্থ b ধরেছি, দৈর্ঘ্য a ধরেছি, প্লাস উচ্চতার স্কোয়ারের বর্গমূল। এটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র, কর্ণ। ঠিক আছে? তাহলে
আমি এখানে এই কর্ণের পরিমাপটা এখানে বলে দিয়েছে 15, অর্থাৎ আমরা লিখতে পারছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের বর্গমূল এর মান হচ্ছে 15। তাহলে দুটো সম্পর্ক পেলাম, abc প্লাস a প্লাস b প্লাস c ইকুয়াল টু 24, আর একটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের বর্গমূল ইকুয়াল টু 15। এবং এই দুটো সম্পর্কের সাহায্যে আমরা আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বার করব। এ ব্যাপারে আমি আরেকটু বলে দিই। দেখো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে, বিশেষ করে এই অঙ্কটার ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মান আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আমরা এই দুটো সমীকরণের সাহায্য নিয়েই আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা খুব সহজেই বার করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করছি আমি। তাহলে সবার প্রথমে যে এবিসি আমরা ধরে নিলাম, এটা লিখতে হবে। ধরি আয়তঘনকের দৈর্ঘ্য a সেন্টিমিটার, প্রস্থ b সেন্টিমিটার এবং উচ্চতা c সেন্টিমিটার। তাহলে এবার আমরা লিখব প্রশ্ন অনুসারে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সমষ্টি কত? 24 সেন্টিমিটার। ঠিক আছে, তো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। এরপরে আমরা আরেকটা সমীকরণ লিখব যে কর্ণের দৈর্ঘ্য সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। এবার লিখব এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের বর্গমূল, এটার মান হচ্ছে 15। এবার বন্ধুরা এই সম্পর্কটিকে না আমরা আরেকটু পরিবর্তন করব। এখানে বর্গমূলটা যদি আমি তুলতে চাই, তাহলে তার জন্য উপায় হচ্ছে দুদিকে বর্গ করা। যখনই কোনো রাশিতে বর্গমূল থাকবে আর যদি আমাদের সেই বর্গমূলটা তোলার প্রয়োজন হয়, তখন সেখানে আমাদের বর্গ করতে হবে। হ্যাঁ, তবে অবশ্যই সেটা সমীকরণ হতে হবে। ঠিক আছে, যেমন শুধুমাত্র √2 থাকলে আমরা এটা বর্গ করে দিতে পারি না। বর্গ তখনই করব যখন এই √2 ইকুয়ালস টু ধরো এরকম x থাকবে, একটা সমীকরণ যদি থাকে, তখনই কিন্তু আমরা দুদিকে বর্গ করতে পারি। তো এই জন্য আমরা কি করবো, দেখতে পাচ্ছি এটা একটা সমীকরণ, এই সমীকরণ থেকে বর্গমূল তোলার জন্য আমাদের উপায় হচ্ছে দুদিকে বর্গ করা। দুদিকে বর্গ করলে এই বর্গমূল চিহ্নটা কিন্তু নেক্সট স্টেপে আমি উঠিয়ে দেবো। মানে প্রথমে লিখবো এইরকম করে, তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 15 স্কোয়ার। এটাকে আমরা লিখবো বর্গ করি, বর্গ করি। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে কি পাচ্ছি, বর্গমূলটা উঠে যাচ্ছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু 15 স্কয়ার কত হয় 225। এখন বন্ধুরা এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা আমরা এই 1 নম্বর যে সমীকরণটা দেখতে পাচ্ছি না, এই সমীকরণটাকে আমরা বর্গ করব। দেখো বর্গ করলে আমরা কি পাচ্ছি, তাহলে লিখবো 1 নং সমীকরণকে বর্গ করে পাই। তাহলে আমরা সমীকরণটাকে লিখে দিই প্রথমে, a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 24। এবার আমরা বর্গ করছি, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়ালস টু 24 হোল স্কোয়ার। এবার বন্ধুরা এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের যে সূত্রটা হয় সেটা আমি এখানে লিখছি, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। তো সেই সূত্রটা হচ্ছে ঠিক এরকম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়ালস টু কত হবে, 24 স্কোয়ার কত হয় 576। এবার বন্ধুরা আমরা এখানে কি করব, দেখো খুব ভালো করে যদি নজর দিয়ে দেখো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান আমরা জানি 225। তাহলে এখানে বসিয়ে দিই, 225 প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এবার বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ, সমগ্রতলের ক্ষেত্রফলের রাশিটা আমরা পেয়ে গেছি। দেখো a কি দৈর্ঘ্য, b কি প্রস্থ, তাহলে কি আছে এখানে, আর সিটা কি উচ্চতা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য আছে, অর্থাৎ এটাই তো সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এই রাশিটার মান যেটা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাই আমরা এখানে এখন কি করবো, 225 কে ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে লিখবো 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়ালস টু 576 মাইনাস 225। তাহলে বন্ধুরা আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাবো, বিয়োগ করলে আমরা পাবো 351। তাহলে আমাদের
উত্তর বেরিয়ে গেছে। তাহলে লিখব অর্থাৎ আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 351 বর্গ সেমি। তাহলে এটাই হলো উত্তর। খুবই সহজ একটা অঙ্ক ছিল, তাই তো? বন্ধুরা, পরের অঙ্ক 12-3। এই অঙ্কটি লম্ব বৃত্তাকার চোঙ থেকে দেওয়া হয়েছে। এই অঙ্কটাও খুব সহজ একটা অঙ্ক। তোমাদের শুধুমাত্র সূত্র জানা থাকলেই খুব সহজে এই অঙ্কটা করে দেওয়া যায়। ঠিক আছে, দেখো অঙ্কটা আমি করছি। একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার সমষ্টি 29 মিটার। ভূমির ব্যাসার্ধকে যদি আমি আর ধরে নিই আর উচ্চতাকে যদি আমরা এইচ ধরে নিই, তাহলে আর প্লাস এইচ এর মান 29। যদি চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল 1276 বর্গমিটার হয়, তবে তার আয়তন নির্ণয় করো। তো বন্ধুরা, চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই ইন্টু ভূমির ব্যাসার্ধ অর্থাৎ আর এর স্কোয়ার ইন্টু উচ্চতা অর্থাৎ এইচ। তাহলে এইটার মান আমাদের বার করতে হবে। আর এখানে যেটা দিয়ে দিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হয় 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। তাহলে এই মানটা কত? 1276। এখন বন্ধুরা, এটা একটু আমি তোমাদের ছবির মাধ্যমে বুঝিয়ে দিই। দেখো এখানে তোমরা একটি চোঙের ছবি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, যেমন হতে পারে জলের ড্রাম বা তেলের ড্রাম। তার যে আকার সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ আকার। এখন এই চোঙের উপরের অংশটা আর নিচের অংশটা হচ্ছে বৃত্তাকার, আর এই দুটো অংশ বাদ দিয়ে, উপরে এবং নিচেরটা বাদ দিয়ে বাকি যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে বাঁকা একটা তল, বক্রতল যেটাকে বলা হয়। ঠিক আছে, তো এই উপরের অংশটা যেহেতু বৃত্ত, নিচের অংশটা যেহেতু বৃত্ত, এবং আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কোয়ার হয়। যদি আমরা সেই বৃত্তের ব্যাসার্ধ যদি ধরে নিই আর, তাহলে এই চোঙের ভূমি এবং উপরের যে ছাদ দুটোই তো বৃত্ত, তাই সেই বৃত্তের ব্যাসার্ধ যদি আমি আর ধরে নিই, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। এইরকম উপরেও একটা পাই আর স্কোয়ার আছে, নিচেও একটা পাই আর স্কোয়ার আছে, তাই না? উপরের ক্ষেত্রফল কত হবে তাহলে? পাই আর স্কোয়ার। আর নিচের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। অর্থাৎ এই দুটো ক্ষেত্রফল মিলিয়ে কত হবে? এই দুটো ক্ষেত্রফল মিলিয়ে কত হবে? 2 পাই আর স্কোয়ার। আর এই বাঁকা তলটার ক্ষেত্রফল 2 পাই আর এইচ, যেখানে এইচ কি? এইচ হচ্ছে উচ্চতা, অর্থাৎ এই দুটো বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব যেটা, সেটাকেই বলছি আমরা উচ্চতা। এটা হচ্ছে উচ্চতা। তাহলে এই 2 পাই আর এইচ এটা হলো বক্রতলের ক্ষেত্রফল, আর 2 পাই আর স্কোয়ার এটা হলো দুটো সমতলের মোট ক্ষেত্রফল। তাহলে যেহেতু এই চোঙ এই তিনটে তল দ্বারাই আবদ্ধ, অর্থাৎ দুটো সমতল এবং একটা বক্রতল, তাহলে এই তিনটে তলের যে মোট ক্ষেত্রফল হবে সেটাই হবে এই চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি দাঁড়ালো? 2 পাই আর এইচ অর্থাৎ বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস 2 পাই আর স্কোয়ার অর্থাৎ ভূমির ক্ষেত্রফল এবং ছাদের ক্ষেত্রফল। তাহলে এটাকে যোগ করলে আমরা পেয়ে যাবো সমগ্র তলের ক্ষেত্রফল, এবং সেই মানটাই এখানে দিয়েছে 1276 বর্গমিটার। তাহলে এইখান থেকেই আমরা কি করব? আমরা আর এর মানটা বার করে নেব। এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই সমীকরণের সাহায্যে এবং আর প্লাস এইচ ইকুয়ালস টু 29, এই সমীকরণের সাহায্যে আমরা আর এর মানটা বার করে নেব। অর্থাৎ আমরা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের পরিমাপটা পেয়ে যাব, এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের পরিমাপটা অর্থাৎ আর এর মানটা জানার পর আমি কি করব? এই সমীকরণটাতে আর এর জায়গায় মানটা বসিয়ে দেবো, তাহলে এইচ এর মানটা পেয়ে যাবো। কারণ ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার সমষ্টি 29, তাহলে সেখানে আমি 29 থেকে যদি ভূমির ব্যাসার্ধটাকে বাদ দিয়ে দিই, তাহলে বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে উচ্চতা। এবার আর আর এইচ পেয়ে যাওয়ার পর আমরা এই সূত্রতে আর এবং এইচ এর মান বসিয়ে দিলেই আয়তনটা আমরা বার করে নিতে পারবো খুব সহজেই। কি, তাই তো? আমি কি বোঝাতে পারলাম তোমাদের অঙ্কটা? ওকে, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো চলো এবার আমরা করি। তাহলে এখানে আমরা আর আর এইচটা এখানে আমরা ধরে নিচ্ছি। তাহলে ধরি চোঙের উচ্চতা এইচ মিটার এবং ভূমির ব্যাসার্ধ আর মিটার। তাহলে এবার লিখবো প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে
এইচ প্লাস আর অর্থাৎ উচ্চতা এবং ব্যাসার্ধের সমষ্টি 29। এটা 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় শর্ত অনুসারে আমরা লিখব 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার ইকুয়ালস টু 1276 এবং 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার ইকুয়ালস টু 1276। বন্ধুরা, সমগ্র তলের ক্ষেত্রফল তোমরা কিন্তু এটা সরাসরি সূত্র হিসাবে মনে রাখার চেষ্টা করো যে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার, ঠিক আছে? তবে বুঝে মুখস্থ রাখবে, ঠিক আছে? যদি শুধুমাত্র মুখস্থ রাখো ছবি ছাড়া বা না বুঝে যদি মুখস্থ রাখো তাহলে বেশি দিন মনে থাকবে না, এরকম ছবির মাধ্যমে মনে রাখবে। এখন বন্ধুরা আমরা কি করবো জানো তো? দেখো এখানে 2 পাই আর এখানে কমন যাচ্ছে, তাই না? তাহলে 2 পাই আর যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে? এখান থেকে এইচ পড়ে থাকবে আর এখান থেকে একটা আর পড়ে থাকবে ইকুয়ালস টু 1276। এবার বন্ধুরা দেখো এইচ প্লাস আর এর মান আমরা জানি 29, তাহলে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখানে লিখবো 2 ইন্টু পাই এর মান বসিয়ে দেবো 22/7 ইন্টু আর এর মান আমরা বার করব আর এইচ প্লাস আর এর জায়গায় লিখবো 29। আর এখানে অবশ্যই গুণ চিহ্ন দেবে, ঠিক আছে? কারণ এখানে আর এর সাথে এখানে গুণ করে এইচ প্লাস আর লেখা আছে ইকুয়ালস টু 1276। এবার আমাদের এখানে কিছু কাটাকুটি করতে হবে। তো এবার দেখো এখান দিয়ে আমরা কি করব, 11 দিয়ে যদি আমরা কাটি তাহলে 11 একে 11, আবার 11 একে 11, 6 11 66, 11 দুগুণে 22, আবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে 5 দুগুণে 10, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে 2 দুগুণে 4, 9 দুগুণে 18, আবার 29 দিয়ে কাটি, তাহলে এইদিকে পুরোটাই কেটে গেল, অর্থাৎ এদিকে 1 থাকবে আর এদিকে r/7, তাহলে r/7 ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অতএব r এর মান কত? 7। এককটা আমরা অবশ্যই লিখব মিটার। তাহলে r এর মান 7 যদি মিটার হয়, এবার আমরা জানি r এবং h এর যোগফল 29, তাহলে r এর মান যদি 7 হয় তাহলে h এর মান হবে 29 - 7, তাই তো? তাহলে লিখব অতএব h ইকুয়ালস টু 29 মাইনাস r অর্থাৎ 29 - 7 এত মিটার, তার মানে হয়ে গেল 22 মিটার। এবার বন্ধুরা এইচ এবং আর আমরা পেয়ে গেছি, এবার আমরা আয়তন বার করব। অতএব চোঙটির আয়তন সমান সমান পাই আর স্কয়ার এইচ, এবং আয়তনের একক সবসময় আমরা লিখব ঘন একক। এখানে আমরা ঘন একক লিখব, এবার যখন আমরা মানটা বসাবো তখন এখানে ঘন মিটার লিখব। তো পাই 22/7, আর এর মান 7, এবার আর স্কয়ার আছে তাই 7 স্কয়ার ইন্টু 22, তাহলে এত ঘন মিটার। এবার বন্ধুরা এখানে দুটো 7 আছে, এখানে একটা 7 আছে, তাহলে একটা 7 কেটে যাবে, তাহলে কি থাকবে? উপরে একটা 7 থাকবে, তাহলে আমরা পাচ্ছি কি 22 ইন্টু 22 ইন্টু 7। এবার এখানে আমরা গুণ করলেই উত্তর পেয়ে যাব। বন্ধুরা 22 আর 22 কে গুণ করলে আমরা কত পাই? 484 পাই। তোমরা গুণ করে দেখে নেবে, ঠিক আছে? 484। এবার 484 সাথে আমরা 7 গুণ করব। গুণ করলে কত হয় দেখো, 4 7 28, হাতে 2 থাকে, 7 8 56, 56 2 58, হাতে 5, 4 7 28, 28 আর 5, 8 আর 5 13, অর্থাৎ 33, 3388 এত ঘন মিটার। এটাই হলো এই প্রশ্নের উত্তর। খুবই সহজ একটা অঙ্ক, তাই তো? খুবই সহজ অঙ্ক। বন্ধুরা পরের অঙ্ক 12-4, অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। দেখো পড়ছি, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, নিরেট বলেছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং অপর একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। বন্ধুরা এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা হচ্ছে নিরেট অর্ধগোলকের এবং এই ছবিটা হচ্ছে নিরেট গোলকের। নিরেট অর্ধগোলক যেমন ধরে নাও তরমুজ, একটা গোটা তরমুজ, তাকে যদি আমরা মাঝখান থেকে কেটে দিই তাহলে যে
ঘনবস্তুটা তৈরি হচ্ছে সেটাই হলো নিরেট অর্ধগোলক। আর এইটা যেমন ধরে নাও লোহার বল, হ্যাঁ, পুরো ভরাট, ভিতরে কিন্তু ফাঁপা নেই, হ্যাঁ, বল না, মানে সাধারণ ফুটবল যেরকম হয় ভিতরে খালি থাকে, এরকমটা না, এটা লোহার বল। তো এটা হচ্ছে নিরেট, আর এটা হচ্ছে নিরেট। এবার যখন কোনো অর্ধগোলক নিরেট হবে তখন এই উপরের অংশটা কিন্তু ঢাকা থাকে, তাই না? যেমন তরমুজের উপরের অংশটা কি ঢাকা থাকে। অর্থাৎ যখন আমরা নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল বার করব তখন আমাদের কি করতে হয়, এই উপরের ক্ষেত্রফলটাও আমাদের ক্যালকুলেশনে নিয়ে নিতে হয়। একটা পুরো গোলকের, একটা পুরো গোলক যেমন বল হতে পারে, একটা পুরো গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। ঠিক আছে? যেমন এইটা, এই গোলকটার সমগ্র তলের বা বক্রতল, এই বক্রতলটাই হচ্ছে সমগ্র তল, কারণ একটা গোলক একটা তল দিয়েই তৈরি। তো এই তলটার ক্ষেত্রফল হয় 4π ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। আমি যদি ধরে নিই এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে এই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr²। এখন যদি সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² হয় তাহলে তার অর্ধেকটার ক্ষেত্রফল হবে, অর্থাৎ এইখান থেকে এতটা বা এইখান থেকে এতটার ক্ষেত্রফল হবে 2πr²। পুরোটার ক্ষেত্রফল 4πr² আর অর্ধেকটা হবে 2πr²। তাহলে বন্ধুরা এই অর্ধগোলকের যদি আমি ব্যাসার্ধ যদি ধরে নিই স্মল আর, তাহলে এই অংশটার, এই যে বক্রতলটা দেখতে পাচ্ছ, এই বক্রতলটার ক্ষেত্রফল হবে 2πr²। আর উপরের অংশটা একটা বৃত্ত, এবং সেই বৃত্তের ক্ষেত্রফল আমরা কত লিখবো, πr² লিখবো। অর্থাৎ এই দুটো ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করে দিই তবেই আমরা পাবো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ 3πr²। আর এই বিষয়ে তোমাদের আমি আরেকটু বলে দিই, যদি এই নিরেট শব্দটা যদি না দিত তাহলে কি হতো, তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হতো 2πr²। এটা মনে রাখবে বন্ধুরা। নিরেট যদি বলে তাহলে তোমরা সবসময় তরমুজের কথা ভাববে, আর যদি নিরেট না বলে শুধুমাত্র অর্ধগোলক বলে তাহলে তোমরা বাটির কথা ভাববে। বাটিতে কি হয়, বাটির ভিতরেরটা কি থাকে, খালি থাকে, অর্থাৎ উপরের অংশটা খালি থাকে, শুধুমাত্র এটাই হচ্ছে তার তল, এবং সেই তলের ক্ষেত্রফল হয় 2π ব্যাসার্ধের স্কয়ার। তরমুজের ক্ষেত্রে বা নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে এই তলটা কিন্তু অতিরিক্ত, হ্যাঁ, এই তলটা অতিরিক্ত, তো এই তলটার ক্ষেত্রফল πr²। এই কারণেই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যায় 3πr²। নিরেট অর্ধগোলকে দু ধরনের তল হয়, এই উপরের তলটা হচ্ছে সমতল আর এই বাইরের তলটা হচ্ছে বক্রতল। কিন্তু একটা গোলকের একটাই তল হয়, যেটাই সমগ্র তল সেটাই হচ্ছে বক্রতল। তো আমরা এখানে পেয়ে গেলাম যে নিরেট অর্ধগোলকের যদি ব্যাসার্ধ স্মল আর হয় তাহলে সেই হিসাবে এই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr², আর নিরেট গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। তো এই দুটো সমান, অর্থাৎ 3πr² আর 4π ক্যাপিটাল R² দুটোর মান সমান, এখানে বলে দিয়েছি। তাহলে বন্ধুরা যখনই আমরা সমীকরণটা পেয়ে যাব যে 4π ক্যাপিটাল R² ইকুয়ালস টু 3π স্মল r², তো সেখান থেকে আমরা অর্ধগোলকের ব্যাসার্ধ অর্থাৎ আর এবং গোলকের ব্যাসার্ধ অর্থাৎ ক্যাপিটাল আর এদের অনুপাতটা বার করে নিতে পারবো সেই সমীকরণ থেকে। ঠিক আছে, খুব সহজ একটা অঙ্ক। দেখো তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল আর, এখানে আমরা এককটা শুধুমাত্র একক লিখবো, এখানে কোনো এককের উল্লেখ করা নেই, আর একক, এবং নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর একক। তাহলে এবার প্রশ্ন অনুসারে 3π স্মল r² ইকুয়ালস টু লিখবো 4π ক্যাপিটাল R²। তাহলে 3πr² হলো নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, আর 4π ক্যাপিটাল R² হলো নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এই দুটো সমান করলাম কারণ এটাই বলেছে যে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং অপর একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান, তাহলে আমরা এই কারণে সমান সমান করেছি। এবার দেখো বন্ধুরা এখানে আমরা ক্যালকুলেশন করব, পাই আর পাই প্রথমে কেটে দিচ্ছি, তাহলে এখানে r² থাকছে আর এখানে ক্যাপিটাল R² থাকছে। এইটা আমি কি করব, এইখানে আমরা এইভাবে লিখব, স্মল r² বাই ক্যাপিটাল R² ইকুয়ালস টু 4/3। ঠিক আছে, তো ক্যাপিটাল R²টাকে এইদিকে নিয়ে আসলে নিচে চলে আসবে, আর 3টাকে এইদিকে নিয়ে আসলে নিচে চলে আসবে। এবার বন্ধুরা
আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার আছে, তাই এখানে আমি এইভাবে লিখবো স্মল আর বাই ক্যাপিটাল আর এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4/3। তারপর বন্ধুরা দেখো আমরা কি করব, স্মল আর বাই ক্যাপিটাল আর এখান থেকে যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে ডান দিকে যে সংখ্যাটা থাকে তার বর্গমূল হয়ে যাবে, অর্থাৎ 4/3 এর বর্গমূল। এবার 4 এর বর্গমূল আমরা জানি 2 হয়, আর 3 এর বর্গমূল আমরা করতে পারি না, তাই এইভাবেই রাখতে হবে। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি যে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ অর্থাৎ স্মল আর নিরেট গোলকের ব্যাসার্ধ অর্থাৎ ক্যাপিটাল আর, এই দুটো রাশির অনুপাত 2:√3। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, কারণ এটাই আমাদের বার করতে বলেছে। তোমরা দেখে নিতে পারো কি বলেছেন, অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। খুব সহজ একটা অঙ্ক ছিল। বন্ধুরা পরের অঙ্ক 12-5 প্রশ্নে বলা হচ্ছে একটি নিরেট ধাতব লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। তো বন্ধুরা এখানে একটু ভুল আছে, অঙ্কটা তোমাদের একটু সঠিক করে নিতে হবে। তোমরা লিখে নাও প্রশ্ন, ঠিক আছে? আমি যেটা বলছি, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা এটা আমাদের যুক্ত করতে হবে। এটা ছাপাতে হয়তো একটু ভুল হয়েছে, তো সঠিকটা হবে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা 14 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার হলে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। অর্থাৎ এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, একটা শঙ্কু আর একটা হচ্ছে গোলক। তো এই গোলকের ব্যাসার্ধ আমি যদি ধরে নিই আর, ক্যাপিটাল আর, তাহলে এই আর এর মান আমাদের বার করতে হবে। আর শঙ্কুর ক্ষেত্রে আমি ভূমির ব্যাসার্ধ ধরে নিচ্ছি স্মল আর উচ্চতা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। তাহলে এখানে ক্যাপিটাল এইচ এর মান অর্থাৎ উচ্চতার মান এখানে দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার, আর ভূমির ব্যাসার্ধ এখানে দিয়ে দিয়েছে 14 সেন্টিমিটার। তো বন্ধুরা এখানে অঙ্কতে কি বলা হচ্ছে যে এই নিরেট শঙ্কুটাকে গলিয়ে এই নিরেট গোলকটা বানানো হচ্ছে। তো বন্ধুরা সবসময় একটা জিনিস মনে রাখবে, কোনো একটা ঘনবস্তু গলিয়ে যখন অন্য কোনো ঘনবস্তু বানানো হচ্ছে তখন সেই দুটো ঘনবস্তুর আয়তন কিন্তু সমান হবে। অর্থাৎ এই ঘনবস্তুর আয়তন আমরা সূত্র জানি 1/3 পাই ভূমির ব্যাসার্ধের স্কোয়ার অর্থাৎ স্মল আর স্কোয়ার ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আয়তন। এটা হচ্ছে কার? এটা হচ্ছে শঙ্কুর আয়তন। এবার এই আয়তনটাই সমান হবে এই গোলকটার আয়তনের সাথে, এবং গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই ইন্টু ব্যাসার্ধ, এখানে ক্যাপিটাল আর ধরেছি তো ব্যাসার্ধের হোল কিউব। অর্থাৎ শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ আর গোলকের আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এই দুটো পরিমাণ কিন্তু সমান, এবং এই সমীকরণটা থেকেই আমরা গোলকের ব্যাসার্ধ খুব সহজেই বার করতে পারবো। তো চলো এবার করি, এখানে আর বেশি কিছু বোঝার নেই, খুব সহজ একটা অঙ্ক। তো এখানে লিখব প্রদত্ত শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এর দৈর্ঘ্য অর্থাৎ স্মল আর কত দিয়েছে 14 সেন্টিমিটার, উচ্চতা অর্থাৎ স্মল এইচ আমি এখানে ধরে নিচ্ছি 7 সেন্টিমিটার। ধরি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর সেন্টিমিটার। এবার আমরা দুটো ঘনবস্তুর আয়তনকে আমরা সমান করে দেব। তাহলে প্রশ্ন অনুসারে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব অর্থাৎ গোলকের আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ শঙ্কুর আয়তন। এবার বন্ধুরা এখানে ক্যালকুলেশন করলেই আমরা ক্যাপিটাল আর এর মান পেয়ে যাব। দেখো এখানে পাই আর পাই ক্যান্সেল হয়ে গেল, এখানে 3 আর 3 ক্যান্সেল হয়ে গেল, আর দেখো এখানে আর কিছু ক্যান্সেল হচ্ছে না। এবার আমরা মানটা বসাবো, তাহলে এদিকে 4 আর কিউব আর এইদিকে স্মল আর এর মান আমরা দেখতে পাচ্ছি 14 আছে, তাহলে 14, এবার এর স্কোয়ার দেবো কেন, আর এর স্কোয়ার আছে, ইন্টু এইচ অর্থাৎ 7। এবার বন্ধুরা আমরা এখানে এই যে 4 আছে, 4টাকে বাদিক থেকে ডান দিকে নিয়ে আসবো। তো ডান দিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে লিখবো আর কিউব ইকুয়ালস টু
14 স্কোয়ার মানে দুবার 14 কে আমরা গুণ করবো ইন্টু 7, আর 4টে পাশে আসছে, ভাগ হয়ে যাচ্ছে। এবার 4কে 2 দিয়ে যদি কাটি আর 14কে যদি 2 দিয়ে কাটি তাহলে 7 আর 2 হবে, একইভাবে 2 দিয়ে আবার 14কে কাটলে 7 হবে। তাহলে বন্ধুরা আমরা কি দেখতে পাচ্ছি, ডান দিকে কটা 7 আছে, 3টে 7 আছে এবং সেগুলো গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে আমরা এইভাবে লিখতে পারি 7 কিউব। 7 কিউব। এবারে আরও কিউব আছে, 7 কিউব আছে, তার মানে আমরা 3 আর 3 পাওয়ারটা আমরা না লিখলেও মানে লিখবো না আর কি। তাহলে আর ইকুয়ালস টু কত হবে, 7, আর এককটা হবে সেন্টিমিটার। এই আরটা কি ছিল, গোলকের ব্যাসার্ধ, এবং সেটাই কিন্তু এখানে আমাদের প্রশ্নে চাওয়া হচ্ছে যে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম যে 7 সেন্টিমিটার। আর অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু প্রশ্নের উত্তর সম্পূর্ণ বাক্যে লিখবে, মানে লাস্টে লিখবে অতএব নির্ণেয় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। আশা করছি অঙ্কটা তোমাদের আমি বোঝাতে পেরেছি। বন্ধুরা পরের অঙ্ক 12-6 অঙ্কে বলা হচ্ছে যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 14 সেন্টিমিটার প্রশস্ত মানে প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার কাগজকে প্রথমবার দৈর্ঘ্য বরাবর মোড়ানো হলো এবং দ্বিতীয়বার প্রস্থ বরাবর মোড়ানো হলো, যাতে উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট চোঙ তৈরি হয়। প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে আয়তনের পার্থক্য নির্ণয় করো। দেখো বন্ধুরা, আমি অঙ্কটি তোমাদের একটি ছবির মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি, এবং তোমাদের কিন্তু একটু উপস্থিত বুদ্ধিও রাখতে হবে, একটু তোমাদের ভাবনাও রাখতে হবে, ঠিক আছে, কাল্পনিক ভাবনাও রাখতে হবে। আর সব থেকে ভালো হয় তোমাদের হাতে যদি কোনো পৃষ্ঠা যদি থাকে, একটা কাগজ মানে একটা কোনো খাতার যদি পৃষ্ঠা তোমরা নিয়ে নাও, তাহলে কিন্তু বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে। যদি থাকে অবশ্যই তোমরা সেই পৃষ্ঠাটা নিয়ে হাতে রাখো, আমি যেরকমটা বলছি বোঝাচ্ছি সেইভাবে তোমরা করার চেষ্টা করো, দেখবে আরো সহজে বুঝতে পারবে। তো সবার প্রথমে কি করবে, একটা কাগজ ধরে নাও, একটি খাতার কাগজ নেওয়া হলো এইভাবে, ঠিক খাতার কাগজটা আমি এইভাবে নিলাম। খাতার কাগজ আমরা জানি ওটা হচ্ছে আয়তক্ষেত্র হয়, তো এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্যটা হচ্ছে 22 সেন্টিমিটার আর প্রস্থটা হচ্ছে 14 সেন্টিমিটার, ঠিক আছে, প্রস্থটা হচ্ছে 14 সেন্টিমিটার। এখন এই কাগজটাকে আমরা আমরা তো জানি এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, হ্যাঁ, এটা দৈর্ঘ্য, আর এই দিকটা হচ্ছে প্রস্থ। প্রস্থ এবার বলা হচ্ছে প্রথমবার কি করা হচ্ছে, দৈর্ঘ্য বরাবর মোড়ানো হলো, অর্থাৎ দৈর্ঘ্যটাকে মুড়ে দেওয়া হলো। তো বন্ধুরা দৈর্ঘ্যটাকে যদি আমরা মুড়ে দিই তাহলে এইরকম ঠিক দেখতে লাগবে। আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা একটা কাগজ নিয়ে না এই প্রান্তটা আর এই প্রান্তটা ধরে ঘুরিয়ে দাও, মানে মুড়িয়ে দাও, মোড়ালে দেখবে একটা চোঙ তৈরি হবে, ঠিক এই রকম দেখতে হবে। এটা আমি কিছুটা মোড়ালে ছবিটা এরকম দেখতে হবে। এবার যদি এটাকে পুরোটা মুড়ে দিই, যখন তোমরা দৈর্ঘ্য বরাবর কাগজটাকে মুড়বে তখন তার এই ধারটা, ধরে নাও এটা এবি ধার আর এটা হচ্ছে সিডি ধার। তো এই এবি ধারটা এইটা আর সিডি ধারটা এইটা, এই দুটো শুধু টাচ করে দেবে এই জায়গাটায় দুটো ধার টাচ করবে, ঠিক আছে, মানে স্পর্শ করবে। এমন হবে না যে ধারটা এবি ধারটা এরকম হয়ে গেল আর সিডি ধারটা এর উপরে চলে আসলো, ঠিক আছে, এই দিকে চলে আসলো, এরকমটা হবে না। এরকম হলে কি বলতো, এরকম হলে ক্ষেত্রফল কমে যাবে। তুমি দেখবে যদি কাগজ দুটোর ধার যদি তুমি স্পর্শ করে থাকো তাহলেও কিন্তু এইটা হচ্ছে চোঙ তৈরি হবে। আর এই ধার দুটো তুমি যদি একটার উপর আরেকটা যদি ওভারল্যাপ করে দাও, মানে একটার উপরে যদি আরেকটা লাগিয়ে দাও, তাহলে কিন্তু দেখবে যে চোঙটা তৈরি হবে তার মানে ভিতরটা দেখবে ছোট হয়ে যাচ্ছে, জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, তার মানেই হলো ওই চোঙটার ক্ষেত্রফল কমে যাচ্ছে। কিন্তু তোমাকে বলেছি যে সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট চোঙ তৈরি করতে হবে, তার মানে তোমাকে শুধু এবি আর এই ডিসি এই দুটো ধার কিন্তু শুধুমাত্র স্পর্শ করাতে হবে, স্পর্শ করালেই একটা এরকম তোমরা কি পাবে, চোঙ পাবে। তো দৈর্ঘ্য বরাবর যখন এটাকে আমরা মুড়বো তখন চোঙটা এরকম হবে, এবং এই চোঙের এই যে আমরা দেখতে পাচ্ছি এই এ থেকে বি বা ডিসি এর উচ্চতাটা কত, 14, তাহলে এটা তো প্রস্থ, তাহলে এটাই হবে এই চোঙটার উচ্চতা, যেটা হচ্ছে 14 সেন্টিমিটার। আর বন্ধুরা এই এডি এডি মানে কি, এইখান থেকে এতটার দৈর্ঘ্য, তাই না, এখান থেকে এতটা দৈর্ঘ্য। তো এই পয়েন্টটাও এ, আবার এই পয়েন্টটাই ডি, তার মানে যখন আমরা টাচ করব বা স্পর্শ করব তখন এ আর ডি পয়েন্টটা তো এক জায়গায় থাকবে, তাই না। আবার এখানে বি আর সি এই দুটো পয়েন্ট এক জায়গায় থাকবে।
সুতরাং এই যে এ আর ডি এক জায়গায় পয়েন্টার টাচ করছে বা স্পর্শ করছে, তো এইখান থেকে এতটা দৈর্ঘ্যই তো এডি, তাই না? এবার এডির দৈর্ঘ্য কত? 22। তাহলে এইখান থেকে এই এতটা দৈর্ঘ্য 22। এবার দেখতে পাচ্ছ উপরের অংশটা কি বৃত্তাকার হয়ে গেল। তো এই বৃত্তের পরিধি মানেই হয়, বৃত্তের পরিধি বলতে বোঝায় যে কোনো এক বিন্দু থেকে শুরু করে ঘুরে গিয়ে আবার যদি ওই বিন্দুতে পৌঁছাই তাহলে সেই দৈর্ঘ্যটাকে বলি আমরা পরিধি। তো সুতরাং এ বিন্দু দিয়ে ঘুরে গিয়ে আবার ডি বিন্দু বা এ বিন্দুতে আসলাম, তার মানে আমরা ওই বৃত্তের পরিধি অতিক্রম করলাম, এবং এই পরিধির পরিমাপটাই হচ্ছে এখানে কত? 22। সুতরাং 22 হবে পরিধি, আর পরিধির সূত্র হয় 2 পাই ইন্টু এই যে গোলটা তৈরি হয়েছে, বৃত্তটা তৈরি হয়েছে, তার ব্যাসার্ধ। তো তার ব্যাসার্ধ যদি আমি স্মল আর ধরে নিই, আমি জানি না কত বড় বৃত্ত তৈরি হবে, তাই তার ব্যাসার্ধের পরিমাপ আমার জানা নেই, তাই ব্যাসার্ধটা আমি এখানে ধরে নেবো যে এই ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এটাকে আমরা লিখবো 2 পাই ক্যাপিটাল আর। তাহলে এই চোঙের ভূমির ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় আর উচ্চতা যদি ক্যাপিটাল এইচ হয়, তাহলে এইচ এর মান হবে 14, অর্থাৎ আয়তকার কাগজের প্রস্থের সমান হবে। আর ব্যাসার্ধটা আমাদের জানা নেই, তাই এটাকে আমরা আর ধরে নেব। তো এই আর ধরলে উপরের এই বৃত্তাকার বা নিচের যে বৃত্তাকার ক্ষেত্রটা তৈরি হচ্ছে তার পরিধি হবে এই আয়তকার কাগজের দৈর্ঘ্যের সমান, যেটা হবে 2 পাই আর ইকুয়ালস টু 22। এখন বন্ধুরা এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, আমরা খুব সহজেই ক্যাপিটাল আর এর মান পেয়ে যাব, অর্থাৎ যে চোঙটা আমরা পাবো দৈর্ঘ্য বরাবর মূল্যে তার ব্যাসার্ধ পরিমাপটা পেয়ে যাব। আর এইচ তো আমাদের জানাই আছে, তাহলে এই চোঙটার আয়তনের পরিমাপ আমরা খুব সহজেই পেয়ে যাব। আয়তনের সূত্র হবে পাই ইন্টু ভূমির ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা। তাহলে আর এর মান আর এইচ এর মান পাওয়ার পর আমরা এখানে বসিয়ে দিলেই এই চোঙটার আয়তনটা পেয়ে যাচ্ছি। এইবার বলেছে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে এই কাগজটাকে এবার প্রস্থ বরাবর মুড়তে হবে, মানে এই বিসি ধারটা আর এডি ধারটা এক জায়গায় নিয়ে আসতে হবে মুড়ে, ঠিক আছে? মুড়ে নিয়ে আসবো। তার মানে এটা কিরকম হবে? এইরকম হবে। বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো ছবিটা? একটু বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তোমাদের যদি হাতে কাগজ থাকে অবশ্যই সেই কাগজটা নিয়ে তোমরা যদি এটা এইভাবে যদি মোড়ো তাহলে তোমরা অনেকটাই বুঝতে পারবে। আর হাতে যদি কাগজ না থাকে তাহলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে। তো আমরা এই এডি, এই যে এইটা হচ্ছে এ প্রান্ত, এটা ডি প্রান্ত, আর এটা ধরে নাও বি প্রান্ত, এই যে দেখতে পাচ্ছি বি, আর এটা সি। তো এটা কাছাকাছি নিয়ে আসছি, ঠিক আছে? তার মানে প্রস্থ বরাবর মুড়ছি। তো প্রস্থ বরাবর মুড়ছি, কিন্তু দৈর্ঘ্যটা তো আমার একই আছে, তাই না? দৈর্ঘ্যটা একই আছে। তাহলে এই যে চোঙটা আমরা পাচ্ছি এর দৈর্ঘ্যটা হচ্ছে 22 দৈর্ঘ্য বলতে পারি, বা উচ্চতা মানে তোমার এটার উচ্চতা বলতে পারি। এটাকে যদি খাড়া করে দিই তাহলে এটা উচ্চতা হবে, আর যদি খাড়া না করি তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে সেই দৈর্ঘ্যটাকে আমরা এখানে ধরে নিচ্ছি স্মল এইচ, ঠিক আছে? তাহলে সেটা কত? 22 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার। আর এই যে আমরা এটাকে মুড়ে দিলাম, মুড়ে দিলে আমরা শেষ পর্যন্ত কিরকম পাবো? এইরকম একটি চোঙ পাবো, এবং এই চোঙের এইটা হচ্ছে এইচ, যেটা হচ্ছে আয়তকার কাগজের দৈর্ঘ্যের সমান হবে 22 সেন্টিমিটার। আর বন্ধুরা এই যে বৃত্তাকার ক্ষেত্রটা দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রের পরিধিটা কোনটা হবে? ভেবে দেখো। তোমরা যখন এ বি আর ডিসি এরকম ভাবে স্পর্শ করে দেবে তাহলে এই জায়গাটায় তারা স্পর্শ হবে, ঠিক আছে? তাহলে এই বিন্দুটা এ, আবার এই বিন্দুটা বি, এই বিন্দুটা যেমন ডি, আবার এই বিন্দুটা সি, তাই তো? তাহলে এ আর বি এই দুটো বিন্দু এক জায়গায় চলে এসেছে। তো এ আর বি যদি দুটো বিন্দু এক জায়গায় চলে আসে তাহলে তার দৈর্ঘ্য এখান থেকে এতটা দৈর্ঘ্য এবি, তাহলে এইখান থেকে এতটা দৈর্ঘ্য এবি, অর্থাৎ এবি দৈর্ঘ্য যদি 14 হয় তাহলে এখান থেকে এ থেকে বি এর দৈর্ঘ্য 14, এবং এ আর বি যখন জুড়িয়ে দেবো তখনও কিন্তু তার দৈর্ঘ্য 14 হবে, অর্থাৎ এই বৃত্তের যে পরিধি সেই পরিধিটাই হবে 14। এবং বৃত্তের পরিধির সূত্র হয় 2 পাই আর ইকুয়ালস টু 14। এবং আরটা কি? আরটা হচ্ছে আমি এখানে ধরে নিচ্ছি এই চোঙটার ব্যাসার্ধ, ঠিক আছে? মানে এই যে বৃত্তাকার ক্ষেত্রটা হলো এই ক্ষেত্রের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা কি করব? এবার যে 2 পাই আর ইকুয়ালস টু 14 পাচ্ছি, এখান থেকে আমরা সমাধান করে আর এর মানটা বার করব। আর আর এর মান আমার জানা আছে, এইচ এর মান যদি জানা থাকে তাহলে এই চোঙের আয়তনের সূত্র হয় ভূমির ক্ষেত্রফল, মানে এই যে প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কয়ার ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য এইচ। এবার এই আয়তনটা বার করব আর এখান থেকে এই আয়তনটা বার করব, এবং তারপর আমরা দেখব কোন আয়তনটা বেশি হচ্ছে।
তো বেশি আয়তন থেকে কম আয়তনটা, মানে এখানে বলে দিয়েছে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে আয়তনের পার্থক্য নির্ণয় করো। এবার পার্থক্য নির্ণয় করার অর্থ হচ্ছে যেই আয়তনটা বেশি হবে সেটা থেকে যে আয়তনটা কম হবে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো, অর্থাৎ বিয়োগ করব, বিয়োগ করে যে মানটা বেরোবে সেটাই হবে এখানে উত্তর। ঠিক আছে, তাহলে আমরা এটাকে করি। তাহলে সর্বপ্রথমে লিখি, যখন যখন 22 সেন্টিমিটার ও 22 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 14 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কাগজকে দৈর্ঘ্য বরাবর মোড়ানো হয়, তখন যে চোঙ তৈরি হয় তার উচ্চতা, অর্থাৎ আমি বলতে চাইছি এইটা, ঠিক আছে, তার উচ্চতা অর্থাৎ ক্যাপিটাল এইচ ইকুয়ালস টু 14 সেন্টিমিটার হবে। এবং ধরি চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর সেন্টিমিটার, অতএব 2 পাই আর সমান সমান 22 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এবার কি লিখবো, এখানে 2 ইন্টু 22/7 ইন্টু ক্যাপিটাল আর ইকুয়ালস টু 22। এখানে আমরা সমাধান করি, 22 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে কি পাচ্ছি, উপরে 2 আর আর পাচ্ছি, নিচে পাচ্ছি 7, আর এইদিকে কেটে গেল মানে 1 থাকলো। তাহলে এবার আমরা আর গুণ করবো, তাহলে 2 আর ইকুয়ালস টু 7 তাহলে আর ইকুয়ালস টু কত বেরোলো, 7/2 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর মোড়া হলে যে চোঙটা তৈরি হচ্ছে সেই চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য পেয়ে গেলাম, অর্থাৎ ক্যাপিটাল আর এর মান পেয়ে গেলাম। এবার আমরা আয়তন বার করব, অতএব চোঙটির আয়তন পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ ঘন একক। এটা একটু ঠিক করে লিখে দিই, ঘন একক। এবার বন্ধুরা আমরা এখানে মানগুলো বসাবো। পাইটা আপাতত আমি লিখতেই পারি, পাইয়ের মান 22/7, আর এর মান এক্ষুনি পেলাম 7/2 এর হোল স্কোয়ার লিখবো, ইন্টু এইচ এর মান আমরা জানি, দেখো এইচ এর মান 14, এই যে 14 এখানে লিখেছি 14, তাহলে 14 এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এখানে কিন্তু আর একক লিখবো না, কারণ মানগুলো বসিয়ে দিয়েছি, তাই এখানে সেন্টিমিটার লিখবো, ঘন সেন্টিমিটার। এবার বন্ধুরা এখানে আমরা কাটাকুটি করব, এখানে 7/2 এর হোল স্কোয়ার আছে, এর অর্থ হচ্ছে 7/2 কে আমাদের দুবার গুণ করতে হবে, আর এখানে 14 আছে, তো 7 আর 7 মানে 7 দুগুণে 14 হয়, তো 7 দুগুণে 14, এই 14 আমি এই 14 সাথে কেটে দিলাম, আর 2 দিয়ে 11 কাটছি, মানে 22 হলে 22 কে কাটলে 11 হবে, তাহলে কত হচ্ছে 11 গুণ 7 গুণ 7 এত ঘন সেন্টিমিটার। এবার বন্ধুরা আমাদের গুণ করতে হবে, দেখো 7 সাথে 49 হয়, আর 49-এর সাথে এটা 49 হচ্ছে, তাহলে 49-এর সাথে 11 গুণ করবো, 49-এর সাথে 11 গুণ করলে আমাদের হবে 935, অর্থাৎ 539 এত ঘন সেন্টিমিটার। একইভাবে এবার আমরা প্রস্থ বরাবর করব, ঠিক আছে, এই বরাবর করলে যে আয়তনটা হবে সেই আয়তনটা বার করব। এবার লিখব, আয়তকার কাগজটিকে প্রস্থ বরাবর মোড়ানো হলে সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট
যে চোঙ তৈরি হবে তার দৈর্ঘ্য হবে, যেটাকে আমরা স্মল এইচ ধরে নিচ্ছি, 22 সেন্টিমিটার। ছবিটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে চোঙটা তৈরি হচ্ছে তার যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে আয়তকার কাগজের দৈর্ঘ্যের সমান হবে। অর্থাৎ এটা দৈর্ঘ্য ছিল, এটা কত 22 ছিল, তাই 22 হবে। এবং চোঙটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ স্মল আর একক হলে, এটা সেন্টিমিটারও লিখবো আমরা, এটা সেন্টিমিটার লিখে দাও, সব থেকে ভালো হবে। আর সেন্টিমিটার হলে 2 পাই আর, অর্থাৎ পরিধি সমান সমান হবে 14। ঠিক আছে, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা যেহেতু প্রস্থ বরাবর মোড়া হচ্ছে, তাহলে প্রস্থের যে দৈর্ঘ্যটা হবে, মানে প্রস্থের যে পরিমাপটা হবে, সেটাই হবে এই বৃত্তাকার ক্ষেত্রটাকে আমরা বলবো প্রস্থচ্ছেদ। তো ওই বৃত্তাকার ক্ষেত্রে পরিধি অর্থাৎ 2 পাই আর। তো 2 পাই আর ইকুয়ালস টু হবে 14। এবার এখান থেকে আমরা সমাধান করে আর এর মান বার করবো। পায়ের মান বসিয়ে দিই, 22/7 ইন্টু আর ইকুয়ালস টু 14। তাহলে বন্ধুরা এখানে আমরা কাটাকুটি দেখে নিই। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে 2 দিয়ে কাটো, 7। এবার এখানে আর কোনো কাটাকুটি হচ্ছে না, তাই এখানে লিখবো আর ইকুয়ালস টু 7 আর 7 গুণ হয়ে যাবে 49, আর 22টা এদিকে আসলে নিচে চলে আসবে, এত সেন্টিমিটার। তাহলে আর এর মান পেয়ে গেলাম। এবার আমরা আয়তন বার করব। অতএব চোঙটির আয়তন সমান সমান পাই স্মল আর স্কোয়ার ইন্টু স্মল এইচ, এত ঘন একক। এবার মানগুলো বসিয়ে দাও। পায়ের মান 22/7, স্মল আর এর মান 49/22, এটার হোল স্কোয়ার হবে, ইন্টু এইচ এর মান হচ্ছে 22, তাই তো। স্মল এইচ এর মান আমরা লিখেছি কত, 22, এত ঘন সেন্টিমিটার। এবার বন্ধুরা এখানে কাটাকুটি করতে হবে। লিখবো 22/7 গুণ 49/22 হোল স্কোয়ার আছে, তার মানে 49/22 আমাকে দুবার গুণ করতে হবে, ইন্টু 22, এত ঘন সেন্টিমিটার। তো একটা 22 ক্যান্সেল হয়ে গেল, আর এদিকে আমরা আর একটা 22 এখানে দেখতে পাচ্ছি, এটা ক্যান্সেল হয়ে গেল, আর এখানে 7 দিয়ে 49 কাটলে 7, তাহলে 49 ইন্টু 7 গুণ করো, 7 নং 63, 3 হাতে 6, 4 7 28, 28 আর যদি 6 যোগ করি তাহলে 34, এত ঘন সেন্টিমিটার। তাহলে বন্ধুরা আমরা এই চোঙটার আয়তন পেয়ে গেলাম 343 ঘন সেন্টিমিটার, আর আগের চোঙটার আয়তন 539 ঘন সেন্টিমিটার। সুতরাং বুঝতেই পারছি আগের চোঙটার আয়তন বেশি। এবার লিখবো অতএব প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে চোঙ দুটির আয়তনের পার্থক্য সমান সমান 539 মাইনাস 343, এত ঘন সেমি। এবার বন্ধুরা এখানে বিয়োগ করে দাও। 3 আর এখানে 9 আছে, তার মানে 6 হবে। 4 এখানে 3 আছে, তার মানে বিয়োগ করলে 6 আর 3 9 হবে, হাতে 1 থাকে, 4 আর একে 5, অর্থাৎ 196 ঘন সেন্টিমিটার। তো বন্ধুরা আমরা উত্তর পেয়ে গেলাম 196 ঘন সেন্টিমিটার।